ভেজা চুলে পর্ব 15 এবং 16। লেখিকা সাদিয়া খান সুভাষিনী। রাত তখন শেষ দিকে। অর্ণির ঘরে হুড়মুড়িয়ে ঢুকলো মাধুর্য। অর্ণির গায়ে তখন হলুদের শাড়ি, আলুথালু বেশে দাঁড়িয়ে আছে তার ঘরের জানালার পাশে। মাধুর্য তার কাছে দাঁড়িয়ে হাত ধরে বলল, চলো আমার সাথে। কোথায়? অর্ণি আপু, কথা বলবে না, চলো। ওয়েট, বিয়ে ভেঙেছে তুমি জানো? কাল ভোর হলেই তালাক হবে। জানি। চুপ করে বসে আছো যে? এটা বসে থাকার সময় নয়। কি করব? আমি কি একা একা তার ঘরে গিয়ে উঠতে পারি? যেতে দেবে বাবা আমাকে? বাঁশের কঞ্চি ভাঙতে হলে আগে বাঁকাতে হয়। এসো, এখন বসে থাকার সময় নয়। সে ভোর রাতে বৃষ্টির পরের ধমকা হাওয়ায় সদ্য কাটা ধান ক্ষেতের আইল ধরে দৌড়াচ্ছিল দুজন মেয়ে। একজনের পরনে হলুদ শাড়ি, অন্যজনের পরনে একটা নর্মাল পোশাক। পিচ্ছিল কাদামাটি দিয়ে দৌড়ে যখন তারা পাকা রাস্তায় উঠে এলো, তখন খেয়াল হলো আগে থেকেই 3টে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন। অর্ণির বুঝতে অসুবিধা হলো না এরা কারা। ওয়াহেদকে দূর থেকে দেখে থমকে দাঁড়িয়েছে সে। তারপর এক দৌড়ে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মিনিট সময় চলে গেলে অর্ণি মাধুর্যের হাত ধরে বলল, আমি ঠিক করছি তো? মাধুর্য তার 2 হাতে অর্ণির 2 হাত আবদ্ধ করে আশ্বাস দিল। অর্ণির পায়ের জুতো কোথায় পড়েছে তাই নিজের জুতোটাকে দিয়ে বাইকে উঠে বসতে বলল। এই মুহূর্তে এর থেকে ভালো উপায় তার জানা নেই। শয়নকলে যখন প্ল্যান করেছিল মাধুর্যের ঘাম ছুটেছিল, কিন্তু বোনের সুখের জন্য এটুক করা যায়। হঠাৎ অর্ণি বাইক থেকে নেমে মাধুর্যের গলা ধরে কাঁদতে লাগলো। ও জানে এসব জানলে সবাই ওকে অনেক কষ্ট দিবে। পরিস্থিতি ক্রমশ ভারী হয়ে উঠেছে। এদিকে হাতে সময় খুব অল্প। তাই ইনহান বলল, ভাবি, কথা ছিল রাজার মতন এসে নিয়ে যাব, এসেছি চোরের মতন। ডাকাত হতে চাইলাম, হতে দিল না তোমার বোন। তাহলে তোমার বোনকে সহ চুরি করি, কি বলো? বাড়িতে মোটামুটি জানাজানি হয়েছে অর্ণি নেই। মসজিদের ইমাম সাহেব দেখেছে ভোর রাতে ওয়াহেদের বাইকের পিছনে অর্ণিকে। তার সাথে ছিল অন্য বাইকে আরো 3 ভাই। বাইরে বেশ হইচই। মাধুর্য তখন পা ধুয়ে বিছানায় গা এলিয়েছে। ঘুমে তার 2 চোখ ভেঙে আছে। আধো ঘুমে তার চোখের সামনে ভেসে উঠল ফ্লোরে রক্ত জমে, রক্তের আস্তরণ পড়েছে। মানুষের রক্তের আলাদা গন্ধ। সেই রক্ত খুব সহজেই কালচে বর্ণ ধারণ করেছে। বন্ধ ঘরে আলো নেই, বাতাস নেই। সেই এক ঘুপসি ঘরে নিস্তেজ হয়ে পড়ে থাকা লতার পাশে তার শাড়ির আঁচলে শুয়ে হাত পা নেড়ে কেঁদে চলেছে নবজাতক। হঠাৎ কারো টানে তন্দ্রাভাব কেটে গেল মাধুর্যের। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। তার সামনে দাঁড়িয়ে তালিকা বানু। কি বলছে কিছুই কানে যাচ্ছে না তার। সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ তাকে তালিকা বানু সজোরে ছেড়ে দিল। তার মাথার পিছনটা খাটের পাশে লেগেছে। মাথা ঝিমঝিমিয়ে, কানে অনুভূতি ফিরে এলো। চোখ মেলে তাকে দেখতে পেল মাম্মাই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে তারেকা বানুকে। তাকে বেরিয়ে যেতে বলছে এ ঘর থেকে। দৌড়ে এসে কোলে তুলে নিল মাধুর্যের মাথা। মাধুর্য শুধু চোখ বুজে রইল। না, রক্ত বের হয়নি, শুধু পিছনে যা একটু লেগেছে আর কি। সাকিবের তামসির মাথায় আঘাত লেগেছে এটা জানলে
জেরিনের সাথে বিয়ে ভেঙে যাবে, কারণ তারেকা বানুকে সেই তো ওখানে পাঠিয়েছে। এদিকে ও বাড়ি থেকে চিৎকার শোনা যাচ্ছে। সাকিব বাহির বাড়ির থেকে ভিতরে ঢুকতে নিলে জেরিন বলল, ওয়াহেদ ভাইয়ের বাড়ি যাওয়া দরকার, অর্নি চলে গেলেও দায়িত্ব আছে। জেরিনের কথায় সাকিব বলল, জানি, তবে পরে এখন তামসীর কাছে যাচ্ছি, ও কিছু জানতে পারে। ও জানে না, চলো বরং আমি তুমি যাই। তামসীকে নিলে সমস্যা কি? আজব তো, এক বাইকে তিনজনের কষ্ট হবে না? ও থাকুক, দেরি করো না, চলো। জেরিন কথাগুলো এমনভাবে বলছিল যেন যাওয়াটা সত্যি প্রয়োজন, তবে সাকিবের মন গাইছিল। ঠিক কার জন্য? অর্নি না তামসীর জন্য? রক্ত না বের হলেও মাধুর্য বেশ আঘাত পেয়েছে। তার মামিদের মধ্যে কেউ বাতাস দিচ্ছে, কেউ হাত পা মুছে দিচ্ছে, মাম্মাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ মাধুর্য তার দুহাত ভরে বমি করে দিল। একবার নয়, দুইবার। ঠিক অমন সময় একজন বলল, মাথায় আঘাত পাইয়া বমি করলে তো মানুষ বাঁচে না, এই মাইয়া কি বাঁচবো? চলবে। ভিজা চুলে লেখিকা সাদিয়া খান সুভাষিনী। পর্ব 16। নরওয়ের আকাশে এখন সূর্যের আলো নেই, অনেক দিন হয়ে এলো। ডিসেম্বর মাসের শীতের বেশ প্রকোপ। এখন এখানে ডার্ক পিরিয়ড চলছে। নভেম্বর 21 থেকে সূর্যের আলো নেই, 2 মাস চলবে এই অন্ধকার সময়। আকাশে তখন আরও বুড়িয়ালের লাল সবুজ রঙের আলোর খেলা। আসলে অসলা শহরের কোনো একটা ছাত্রীবাসে ঘুমের প্রস্তুতি নিচ্ছে মাধুর্য। তীব্র শীতে বিছানা থেকে বড্ড টানছে। সেদিন প্রথম এই দেশে সে পা রেখেছিল। সে অবাক হয়ে তাকিয়েছিল এই এক টুকরো স্বর্গের দিকে। বইতে পড়েছিল এখানে নাকি সূর্য ডোবে না অনেক দিন। হ্যাঁ, এখানে আসার পর মাধুর্য দেখেছে জুলাই মাসের মধ্যরাতেও সূর্যের আলো। হসপিটালের গ্রিল ধরে দাঁড়িয়ে ভেবেছে তার গ্রাম, মাম্মাই, মামা সবার কথা। ফোনের স্ক্রিনে তাদের দেখে নিজেকে শান্ত করেছে। সেদিন সকাল হতেই তার অবস্থা বেগতিক হলে পাগল প্রায় তার মামিরা তাকে নিয়ে ছুটেছিলেন শহরে। মাথার পিছনে আঘাত পেয়েছিল মাধুর্য। তার ছটফটানি দেখে সবাই সাপ সপন্ত করল তারেকা বানুকে। ডক্টর বললেন দ্রুত সিটি স্ক্যান করাতে। মাথায় লাগা আঘাত ছিল বেশ মারাত্মক, যা সরাসরি ইফেক্ট করবে মাধুর্যের দৃষ্টিশক্তিতে। মস্তিষ্কের স্নায়ুকোষে রক্ত চলাচল তখন প্রায় বন্ধ। নিয়ে যেতে বলা হলো, উন্নত মানের চিকিৎসার জন্য বাহিরের দেশে নিয়ে যেতে বলা হয়। এদিকে অর্নির ঝামেলা, অন্যদিকে মাধুর্যের মামারা বসে সিদ্ধান্ত নিল প্রয়োজনে আবাদি জমি বিক্রি করে হলেও তার চিকিৎসা আগে প্রয়োজন। ধীরে ধীরে মেয়েটি নিস্তেজ হয়ে যাবে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। সাকিব দিনরাত মাধুর্যের আশেপাশে থাকত। দেশের সকল প্রকার চিকিৎসা এবং চিকিৎসকদের সাথে তার কথা বলা শেষ। সবার একই কথা ছিল, তারেকা বানু তবুও যেন থামেনি। একদিন জেরিন ইনিয়ে বিনিয়ে খুব কাঁদলো বাড়ির সবার সামনে। বাধ্য হলো সাকিব সেদিন জেরিনকে বিয়ে করতে। তবুও বিয়ের রাতে এসেছিল মাধুর্যের বাড়ি। বারবার গা কাঁপিয়ে জ্বর এলো মেয়েটার। পরদিন আবার হসপিটালে ভর্তি করতে হলো। বলা হলো দ্রুত চিকিৎসা না করালে মাধুর্যের অন্য অঙ্গ বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্নিবা তার শ্বশুর ঘরের কেউ এসব জানতে পারল না। প্রায় 1 মাস পর বিভিন্ন স্থান ঘুরে এসে তারা যখন এসব জানতে পারে, তখন দ্রুত বোনের কাছে চলে এলো সে। ইনহান চুপচাপ দাঁড়িয়েছিল দরজার কাছে। মেয়েটা
থেকে টুপটাপ করে পানি ঝরছিল। যে ভেজা চুলে তাকে ভীষণ মায়াবতী লাগতো। সেই মেয়ে বিছানায় মিশে আছে। অর্ণিকে না মানার কোনো কারণ ছিল না, কিন্তু তবুও অর্ণির মামারা তার সাথে কথা বললেন না। কিন্তু ওয়াহেদদের অসম্মানও করলেনও না, তাদের যথেষ্ট যত্নার্থী করলেন। মাধুর্যকে কোথায় কে নিয়ে যাবে এটা নিয়েই তাদের ব্যস্ততা। তখন আরহানের বাবা মাধুর্যকে দেখতে এসে তার বড় মামার সাথে অনেক কথা আলোচনা করলেন। তখন কথায় কথায় তিনি বললেন, বিআই সাহেব, আপনাদের কারো পাসপোর্ট নাই, আমরা সাধারণ মানুষ, আমাদের ওসব লাগে না। কিন্তু এখন এই পাসপোর্ট করার সময় অনেক লাগবে। কাজ চলতেছে মেডিকেল পাসপোর্ট করার জন্য, এতে না কি সময় কম লাগে, কিন্তু মেয়ের হাতে সময় নাই। আমার ছেলে পরশু নরওয়ে যাচ্ছে, ওইখানের একটা বিশ্ববিদ্যালয়ে তার চাকরি হয়েছে। যদি কিছু মনে না করেন আমার ছেলের সাথে ওখানে পাঠান, দ্রুত চিকিৎসা হবে। বিআই, আমরা সিঙ্গাপুর পাঠাতে চাইছিলাম আর কি। ওখানের চিকিৎসাও কিন্তু মন্দ না, একটু ভেবে দেখেন। মা মরা মেয়েটা। বড় মামা কথাটা সবাইকে বললে তারা রাজি হলেন। সাকিবের মন টানছিল না, কারণ সিঙ্গাপুর পাঠাতে পারলে বেশি ভালো হতো। এদিকে তার ছুটিও শেষের দিকে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে জরুরি ভিত্তিতে মাধুর্যের মেডিকেল ভিসা এবং অন্যান্য কাগজপত্র তৈরি হলো। যেদিন দেশ ছেড়েছিল সেদিন সাকিব পুরো সময় তার হাত ধরেছিল। এরপর টানা 4 মাসের চিকিৎসার পর সুস্থ হয় মাধুর্য। সম্পূর্ণ সুস্থ না হলেও অনেকটা সুস্থ সে। প্রতিনিয়ত সবার সাথে কথা হয়। এদিকে আরহান তার যথেষ্ট খেয়াল রেখেছে। প্রতিদিন হসপিটালে এসে দেখা করেছে, সাহস জুগিয়েছে। এরপর একদিন সাকিবের সাথে পরামর্শ করে মাধুর্য এখানে থাকতে এবং বাকি লেখাপড়া শেষ করতে যা যা কাগজপত্র ঠিক করা প্রয়োজন সব ঠিক করেছে। মাধুর্য এখন এখানে লেখাপড়া করছে, সাথে একটা স্কুলে বাচ্চাদের ভায়োলিন শেখায়। প্রতি খুশবুকে খুব মনে পড়ে। মামা রৌদ্রের জন্য রাতে বালিশ ভিজে যায়। ইনহানের সাথে সব সময় যোগাযোগ হয়। ইনহান এখনো তার মনের কথা মাধুর্যকে বলেনি, কারণ তারা বন্ধু। এটাই কি অনেক নয়? খুব দ্রুত সে পাড়ি জমাবে মাধুর্যের কাছে। ভালোবাসার বহিঃপ্রকাশ না হয়, সামনাসামনি চোখাচোখ রেখেই হবে। সপ্তাহে একটা দিন আরহান মাধুর্যকে নিয়ে বের হয়। আজ সেই দিন। হোস্টেল থেকে বেরিয়ে মাধুর্য দেখল আরহান দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত গাড়িতে হেলান দিয়ে। মাধুর্য হেসে তার দিকে এগিয়ে যেতেই আবার দাঁড়ালো, ফিরে চলে এলো রুমে। এরপর একটা অর্কিড নিয়ে ছুটে লাগালো আরহানের দিকে। আরহানকে হাতে দিয়ে সে জানালো, শুভ জন্মদিন সেজো ল্যাডা ব্যাং। রেসপেক্ট মিস, ইয়োর প্রফেসর। এখন নয়, এখন আপনি আমার বিআই মশাই। প্লিজ দ্রুত চলুন, ক্ষুধা পেয়েছে। আজ আপনি ট্রিট দিবেন বলে কাল রাত থেকে খাইনি। কখন বললাম ট্রিট দেব? আজ আপনার জন্মদিন না, আমি বুঝে নিয়েছি। জলদি চলুন। পুরো দিন একসাথে কাটিয়েছে তারা। আরহানের সাথে মাধুর্যের বয়সের পার্থক্য প্রায় 9 বছরের, তবুও তাদের বন্ডিং বেশ গভীর হচ্ছে। এদিকে এখানে চলে আসার পর একদিনের জন্য কথা হয়নি সাকিবের সাথে। মাধুর্য চেষ্টা করেছিল, সাকিব নিজেই যেন হারিয়ে যেতে চাইছে। দেখতে দেখতে পার হলো অনেক সময়। হঠাৎ একদিন ক্লাস শেষে ফেরার সময় মাধুর্য দেখলো জেরিন দাঁড়িয়ে আছে।
তাকে পাক্কা মেম সাহেব লাগছে। চোখের ভুল ভাবলে পরক্ষণে বুঝতে পারলো এ আর কেউ নয়, জেরিন। কিছু দূরে সাকিবকে দেখা গেল আরহানের সাথে কথা বলছে। মাধুর্য যেন বরফ হয়ে জমে পুতুল। একসময় সবাই এসে তার সাথে কথা বললেও সাকিব কিছুই বলছে না। আরহান হোস্টেল প্রধানের থেকে পারমিশন নিয়ে এলো মাধুর্য আজ তাদের সাথে থাকবে বলে। আরহানের সাথে কথা বললেও সাকিব মাধুর্যকে পাত্তাই দিচ্ছে না। আরহানের বাড়িতে আজ সব রান্না জেরিন মাধুর্য করেছে। খাওয়ার সময় সাকিবের সামনাসামনি বসলেও সে উঠে তার তামসীকে এক টুকরো খাবার মুখে তুলে দিল। খাওয়া শেষে জেরিনের মনে হলো আজ অনেক মাস পর সাকিব যেন তৃপ্ত। আরহানের ডাকে সাড়া দিয়ে মাধুর্য তার রুমে প্রবেশ করতেই বেশ কড়া চোখে তাকালো আরহান। মাধুর্যের ট্রিটমেন্টের পর থেকে তাকে বেশ নমনীয়তার সাথে রাখে সে। তবু আজ ক্ষিপ্ত হয়ে তার গাল চেপে ধরে বলল, ভাই সে না হয় বুঝলাম, তবে কিসের এত প্রয়োজন? না খাইয়ে খাওয়া যায় না? তুমি কোন সাহসে খাবার মুখে তুলে নাও? লজ্জা শরম নেই নাকি? তার বউ এখানে আর তুমি? দাদাভাই অনেক আগে থেকেই এমন করে, এটা ওনার অধিকার। মাধুর্যের জবাবে ধপ করে নিভল আরহান। তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, তবে ফিরে এসে তার অধরে শক্ত কঠিন এবং ভয়ঙ্কর চুমু খেয়ে বলল, তার অধিকার মুখে তুলে খাওয়ানো অবধি এবং আমার অধিকার তোমার সর্বত্র চলবে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।